হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানে যেটা 10 নম্বর স্কুল হিলি রামানাথ হাই স্কুল, এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব। দেখো, প্রথম এমসিকিউ, কুইনাইন পাওয়া যায়, আনসার হবে সিঙ্কোনা গাছের ছাল থেকে। একটি পরজীবী হচ্ছে উকুন, মানুষের মাথায় বা চুলে বসবাস করে। ভৌত পরিবর্তন হলো, ভৌত পরিবর্তন দেখো বরফ গলে জল হওয়া, সেটা ভৌত পরিবর্তন। তার কারণ সেই জলটাকে আবার ঠান্ডা করলে বা ফ্রিজে ভরে দিলে আবার বরফ পাওয়া যায়, এখানে উভমুখী পরিবর্তন ঘটে, তার মানে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। ইউরিয়া ব্যবহৃত হয়, ইউরিয়া কিন্তু সার হিসাবে ব্যবহৃত হয় জমিতে। জলের সংকেত হচ্ছে দেখো H2O, অপশন ডি। এরপরে দুইয়ের দেখো এক, কড মাছের যকৃৎ থেকে কোন ভিটামিন সমৃদ্ধ তেল পাওয়া যায়? তোমরা লিখবে ভিটামিন এ ও ডি, তাই না? ভিটামিন এ ও ডি সমৃদ্ধ তেল পাওয়া যায়। এরপর শূন্যস্থান পূরণ, দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো, ব্যাকটেরিয়াটির নাম কি তোমরা জানো? ল্যাক্টোব্যাসিলাস, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে কোনটা সত্য না মিথ্যা লেখো। চাল থেকে মুড়ি প্রস্তুত করা একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, এটা কিন্তু সত্য। তার কারণ চাল থেকে মুড়ি হয়ে যাওয়ার পর সেই মুড়ি থেকে কিন্তু আর চাল পাওয়া যায় না, তাহলে এটা আমরা লিখলাম সত্য। বেমানানটা খুঁজে বের করতে হবে। দেখো, সাপের খোলস ত্যাগ করা বা এখানে যে লিপিয়ারটা দেখো 4 বছর পর পর ঘটে, তাই না? যেমন 2024 সালটা হচ্ছে লিপিয়ার। এরপরে 25, 26, 27 বাদ দিয়ে 2028 যে সাল, সেটা কিন্তু হয়ে যাবে আবার লিপিয়ার। তাহলে এটা 4 বছর পর পর ঘটে, তাহলে এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর ঘটে। সিলিং ফ্যানের ব্লেডের ঘোরাও, এটাও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে ঘটে। তাহলে এটা এবং এগুলো কিন্তু পর্যাবৃত্ত ঘটনা, কিন্তু সুনামির কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এটা অপর্যাবৃত্ত ঘটনা। এটা কখনো হতেও পারে, কারণ নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এটা ঘটে না, তাই জন্য এটা হচ্ছে বেমানান। পটাশিয়াম মৌলটির চিহ্ন, পটাশিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, তাই জন্য চিহ্ন হচ্ছে কে। সোডা ওয়াটারে দ্রাব ও দ্রাবক কি কি? দেখো, সোডা ওয়াটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, তাই জন্য দ্রাব হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তোমরা লিখবে কার্বন ডাই অক্সাইড, কেমন? অক্সাইড, যার সংকেত হচ্ছে CO2। আর দ্রাবক কি? দ্রাবক হয়ে যাবে জল, তোমরা জল লিখে ব্র্যাকেটে সংকেতটা লিখবে H2O। এরপরে 3 দাগের প্রশ্নগুলোতে চলে যাব। প্রথম প্রশ্ন, মিথজীবিতা বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। লিখবে দেখো, প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। যেমন অ্যাজোলা ও অ্যানাবিনার মধ্যে সম্পর্ক হচ্ছে মিথজীবী সম্পর্ক, বা শালিক ও গন্ডারের মধ্যে মিথজীবী সম্পর্ক লক্ষ্য করা যায়। এরপরে 2 নম্বর প্রশ্ন, স্ট্রেপ্টোমাইসিস কি? এর থেকে প্রাপ্ত একটি ওষুধের নাম লেখো। লিখবে যে স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া যেখান থেকে ওষুধ তৈরি হয়। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে 50টির বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক আর পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়। এর থেকে প্রাপ্ত একটি ওষুধের নাম লিখতে বলা হয়েছে। লিখবে এর থেকে প্রাপ্ত একটি ওষুধ হলো এরিথ্রোমাইসিন। 3 নম্বর প্রশ্ন, রেল লাইনে জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? লিখবে দেখো, রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের উপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশ উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের উপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র বা অন্য জায়গায় কিন্তু ছড়িয়ে পড়তে পারে না বা পরিবাহিত হওয়ার সুযোগ কিন্তু পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর লাইনের রেল লাইন দুটির পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা যাচ্ছে। দেখো, এখানে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে যদি উপযুক্ত এই ফাঁক না রাখা হয়, তাহলে যখন এই ঘর্ষণ হবে, ট্রেন যাচ্ছে, তার ফলে ঘর্ষণ হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, এর প্রসারণ হচ্ছে, বা গ্রীষ্মকালে প্রচন্ড তাপেও কিন্তু কিছুটা প্রসারিত হচ্ছে। তাহলে যদি গ্যাপ না রাখা হয়, তাহলে প্রসারণ হবে, আর প্রসারণের ফলে এটা বেঁকে যাবে। অনেক সময় কিন্তু মাটি ছেড়ে উপরে উঠে পড়তে পারে, তাই না? আর যদি রেল লাইন বেঁকে যায় বা মাটি থেকে উপরে উঠে যায়, তাহলে কি হবে? সেক্ষেত্রে ট্রেন যখন আসবে তখন কিন্তু দুর্ঘটনা ঘটবে। তাই এসব যেন না ঘটে, তাই রেল লাইনকে
রেল লাইনে কিন্তু পরপর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশ আটকে দেওয়া হয়। এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনের জন্য কোনরূপ কোনো সমস্যা কিন্তু হয় না। 4 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের সংকেত লেখো। অ্যামোনিয়ার যেটা সংকেত আমি এদিকে দেখাচ্ছি, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3 এবং কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2। এবার শেষ প্রশ্নে চলে যাব। দেখো এগুলোর মধ্যে কোনটা মৌলিক, যৌগিক বা মিশ্র পদার্থ। ম্যাগনেসিয়ামের মধ্যে এখানে শুধু ম্যাগনেসিয়াম ছাড়া আর কিছু পাওয়া যায় না, তাই জন্য এটা হচ্ছে মৌলিক পদার্থ। আমি শুধু মৌলিক কথাটি লিখছি। লোহা, দেখো এটাও কিন্তু বিশুদ্ধ মৌলিক পদার্থ, তাহলে এটাও আমি লিখলাম মৌলিক। নুন জলের মধ্যে আমি যে কোনো পরিমাণে নুন বা জল মেশাতে পারি, তাহলে এর অনুপাতটা নির্দিষ্ট থাকে না, তার মানে এটা হচ্ছে মিশ্র পদার্থ, তাহলে এটা মিশ্র। আর চিনি, যেটা সংকেত হচ্ছে C12H22O11, তাই না, তাহলে এটা হচ্ছে যৌগিক পদার্থ, তাহলে এখানে তোমরা লিখবে যৌগিক। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে দেখো 10 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6 এই নামে প্লেলিস্ট লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে পরপর পুরনো ক্লাসগুলি দেখে নিও। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো সমস্যা থাকলে বা কোনো মতামত থাকলে সেটাও তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।